মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। তিনি আমার সম্পর্কে কি এমন কঠোর অভিযোগ আনতে পারেন? তুমি জানো তোমার পরামর্শ ছাড়া আমার চলে না। তুমি আমাকে যে কোনো কথাই বলতে পারো, দয়া করে বলো আমায়। শশীভূষণ মাস্টারের ধারণা আপনি ভরতকে হত্যা করার জন্য ঘাতক নিযুক্ত করেছিলেন। শুধু ত্রিপুরার নুন খেয়েছি বলেই নয়, ওই রাজ্যটি আমার ভারী পছন্দের। সেখানকার বিভিন্ন সম্প্রদায়ের সরল আন্তরিক ব্যবহার আমাকে বরাবর মুগ্ধ করেছে। এতগুলি জাতি, এতগুলি ভাষা, তবু সবাই কেমন মিলেমিশে আছে। এমন দৃষ্টান্তই বাহার কোথায়? মাস্টার মশাই, আপনার মনে কোনো ক্ষোভ নেই তো? ক্ষোভ? না, সেরকম কোনো কারণ তো ঘটেনি। তাছাড়া এই বয়সে এসে আমি মনে কোনো ক্ষোভই পুষে রাখিনি। মহারাজ রাধা কিশোর, আমি কথা দিচ্ছি, আমার দ্বারা ত্রিপুরার কোনো অপকার কখনো হবে না। এবার গাড়ি থামাতে বলো, আমি নেমে যাই। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর দ্বিতীয় খণ্ড। নিবেদিতা এখন একা একাই কলকাতা শহরে ঘোরাফেরা করতে পারেন। বাগবাজারের লোক অবাক হয়ে চেয়ে দেখে, ছাতা মাথায় দিয়ে এক সুন্দরী মেম সাহেব হেঁটে যাচ্ছেন শ্যামবাজারের দিকে। সেখানে ঘোড়া গাড়ির আড্ডা। এখন ভাঙা ভাঙা বাংলা বলতে পারেন। গাড়োয়ানদের সঙ্গে দরদাম করতে অসুবিধে হয় না। কলকাতার বেশ কিছু সম্ভ্রান্ত পরিবারের সঙ্গে মার পরিচয় হয়েছে। এখানে যে এত ইংরেজি জানা শিক্ষিত মানুষজনও আছে সে সম্পর্কে আমার ঠিক ধারণা ছিল না। বিলেতে থাকার সময় ভারতীয় নারীদের শোচনীয় অবস্থার কথাই বারবার পড়েছি বিভিন্ন সংবাদপত্রে, কিন্তু এখানে যে সংস্কার মুক্ত উচ্চ মেধা সম্পন্ন কিছু কিছু রমণীয় আছে তার কোনো উল্লেখ ওইসব সংবাদপত্রে থাকে না। এখানকার অভিজাত সমাজে স্পষ্ট দুটি ভাগ আমার চোখে পড়ে। একটি হলো ইঙ্গবঙ্গীয় সমাজ, তারা সরকারের উচ্চ চাকুরে অথবা ব্যারিস্টার, ডাক্তার, জমিদার। তারা বিলেতি আদব কায়দায় অভ্যস্ত, ইংরেজি ছাড়া কথাই বলে না, নিজের দেশের ঐতিহ্য সম্পর্কে সচেতন নয়, জানেই না কিছু। ইংরেজদের নেক নজরে থাকাটাই তারা পরমার্থ জ্ঞান করে। আরেকটি শিক্ষিত সমাজও গড়ে উঠেছে, যারা শুধু স্কুল কলেজের লেখাপড়া শিখেই ক্ষান্ত হয় না, আরও পড়াশুনো করে। নিজের দেশের গণ্ডির বাইরেও তাদের দৃষ্টি যায়, তাদের বিশ্ব চেতনা গড়ে উঠেছে। আবার নিজের দেশের লুপ্ত গৌরব পুনরুদ্ধারের কথা চিন্তা করে। এরা অধিকাংশই কোনো না কোনো ব্রাহ্ম সমাজভুক্ত। এই ব্রাহ্মদের সঙ্গে আলাপ আলোচনাতেই আমি বেশি স্বস্তি বোধ করি। বিবেকানন্দ ব্রাহ্মদের সঙ্গে তাঁর এই মেলামেশা সমর্থন করেছেন। তিনি মাঝে মাঝেই বলেন, মেক ইনরোডস ইনটু দ্য ব্রাহ্মস। ব্রাহ্মদের মধ্যে ঢুকে পড়ো, তাদের তোমার দলে টানো। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারটিকে দেখেই নিবেদিতা সবচেয়ে বেশি মোহিত হয়েছেন। শাখা প্রশাখায় ছড়িয়ে যাওয়া এক বিশাল গোষ্ঠী, বিত্তবান, উচ্চ রুচি সম্পন্ন, এবং এই পরিবারের শুধু পুরুষরা না, অনেক নারীও যেমন রূপবতী তেমনি বিভিন্ন গুণের অধিকারিণী। এমন একটি পরিবার আমি ইংল্যান্ডেও দেখিনি। ঠাকুর বংশের মেয়েদের সঙ্গে আমি মিশে যেতে পারি সহজে। তাদের মধ্যে সরলাকে আমার খুব ভালো লাগে। এই মেয়েটি যেমন বিদুষী তেমনি তেজস্বিনী। এমন দেশাত্মবোধ আমি আর কোনো বঙ্গনারীর মধ্যেই দেখিনি। বিবেকানন্দর সঙ্গে সরলার আগেই যোগাযোগ হয়েছে চিঠিপত্রের মাধ্যমে। পশ্চিম জগতে বিবেকানন্দ ভারত আত্মার বাণী প্রচার করে সাড়া জাগিয়ে এসেছেন বলে সরলা তাঁর প্রতি আকৃষ্ট। বিবেকানন্দও সরলার ওজস্বিতা ও মুক্ত মনের পরিচয় পেয়ে ইচ্ছে প্রকাশ করেছেন যে তাঁর মতন রমণীর বিদেশে গিয়ে বক্তৃতা করা উচিত। সরলা ও নিবেদিতা পরস্পরের বাড়িতে মাঝে মাঝে যাতায়াত করেন। নিবেদিতা বিবেকানন্দের শিষ্যা,
এবং রামকৃষ্ণ সংঘের মানুষজনের সঙ্গেই তার প্রধান যোগাযোগ। তাই সরলার মতন অনেকেরই প্রথম প্রথম মনে হয়েছিল যে এই বিদেশিনী বুঝি খুবই ধর্মপ্রাণা এবং বৈদান্তিক আদর্শের কাছে আত্মসমর্পণ করেছেন। কিন্তু কিছুদিন আলাপ পরিচয়ের পর সরলা বুঝতে পারল যে নিবেদিতার উৎসাহ ও আগ্রহ আছে নানা দিকে। শিল্প ও চারুকলা, সাহিত্য, বিজ্ঞান, সামাজিক অবস্থা নিয়ে তিনি চিন্তা করেন এবং তিনি ভারতের ইংরেজ শাসনের ঘোর বিরোধী। এই ব্যাপারে সরলার সঙ্গে নিবেদিতার খুব মনের মিল হল। সরলা চাইছে এদেশের মানুষদের আত্মমর্যাদা জ্ঞান ফিরিয়ে আনতে, যাতে ভীরুতা ও কাপুরুষতা কাটিয়ে এদেশের মানুষ নিজেদের ইংরেজদের সমকক্ষ মনে করতে পারে। সেজন্য সে সংঘ স্থাপন করেছে। নিবেদিতাও তাই চান। কিছুদিন ঘোরাফেরা করার পর নিবেদিতা বুঝতে পারলেন বাঙালিদের মধ্যে অনেক দলাদলি। ঠাকুর পরিবারের লোকজনদের সঙ্গে রামকৃষ্ণ সম্প্রদায়ের প্রায় কোনো যোগাযোগই নেই। বিবেকানন্দ আমেরিকায় গিয়ে যে বিপুল সাড়া জাগিয়ে এসেছেন তা নিয়ে একমাত্র সরলা ছাড়া এ পরিবারের আর কেউ উচ্চবাচ্যই করে না। বরং যেন একটা সূক্ষ্ম তাচ্ছিল্যের ভাব আছে। ব্রাহ্মদের মধ্যেও আবার 3টি ভাগ। গোড়া হিন্দুরাও রামকৃষ্ণ অনুগামীদের নেক নজরে দেখে না। আবার একদল শিক্ষিত মানুষ ব্রাহ্ম এবং কালী সাধকদের মতন 2 সম্প্রদায় থেকেই সমদূরত্ব রক্ষা করে। অথচ পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য যখন দেশের মানুষকে সংগঠিত করার চিন্তা করা হচ্ছে, তখন দলাদলি ও বিভেদ ঘুচিয়ে একতা আনা তো সর্বপ্রথম কাজ। কংগ্রেসের প্ল্যাটফর্মে শুধু বক্তৃতা দিয়ে সে কাজ হবে না। সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়াটাই প্রথমে দরকার। নিবেদিতা একদিন এই প্রসঙ্গ তুলতেই সরলা উৎসাহের সঙ্গে সমর্থন জানালো। নিবেদিতা বললেন, প্লেগ রোগের সংক্রমণের সময় রামকৃষ্ণ সম্প্রদায় সেবার কাজে নেমেছিল। স্বামীজি বলেছিলেন, দরিদ্র মানুষের ত্রাণের কাজে টাকার অভাব হলে তিনি বেলুর মঠ বিক্রি করে দিতেও রাজি আছেন। কিন্তু টাকার অভাব হবে কেন? এদেশে কি ধনী লোক নেই? কই, তারা তো রামকৃষ্ণ সংঘকে সাহায্য করতে এগিয়ে এলেন না। অন্যরাও কিছু কিছু প্লেগ রোগের প্রতিরোধের কাজ করেছেন ঠিকই, কিন্তু সবাই মিলে একসঙ্গে সংগঠিত হলে কি কাজ আরো ব্যাপক ও সুষ্ঠু হতো না? সে কথাও মানি। আপনারাও দেশের মানুষের কল্যাণ চান, আমরাও সেই কাজে ব্রতী হতে চাই। আপনাদের সঙ্গে হাত মিলিয়ে নিতে আমাদের একটাই বাধা আছে। স্বামী বিবেকানন্দ এবং তার সতীর্থরা রামকৃষ্ণ পরমহংসকে অবতার হিসেবে পূজা করেন। এটা আমরা মানি কি করে? কোনো মানুষ তার নিজ গুণে কিংবা সাধনায় অসাধারণ বা মহত্বের পর্যায়ে উন্নীত হতে পারে, কিন্তু তাকে ঈশ্বরের অবতার হিসেবে গণ্য করার কি দরকার? সরলার কথা শুনে নিবেদিতা বিস্মিতভাবে সরলার দিকে চেয়ে রইলেন। সরলা আবার বলল, হিন্দুদের কি অবতারের অভাব আছে? মাছ অবতার, কচ্ছপ অবতার, আরও অবতার চাই। আমরা অবতারবাদ মানতে পারি না। কালী পুজো নিয়ে বাড়াবাড়ি, পাঁঠা বলি, রক্তারক্তি বিভৎস ব্যাপার। এ তো বামাচারী তন্ত্র সাধনা। স্বামী বিবেকানন্দ তো প্রায়ই বলেন, দরিদ্র নারায়ণের সেবা করাই সবচেয়ে বড় ধর্ম। আপনি ওকে বলুন না এখন কিছুদিন রামকৃষ্ণকে অবতার হিসেবে পুজো করা থেকে বিরত থাকতে। তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে দেশের সেবায় নিযুক্ত হই। নিবেদিতার মুখে সরলার এই দাবির কথা শুনে স্বামীজি দপ করে জ্বলে উঠলেন। বললেন, ঠাকুর পরিবারের মেয়েটির এত স্পর্ধা, ও দেশের জন্য কি করেছে? আমরা গুরুর পূজা বন্ধ করলে তবেই ওরা হাত মেলাবে? দেশহিতৈষী মহাত্মা সব কেমন মানুষ তা আমার জানতে বাকি নেই। বলি, এদেশের জন্য বুক ধড়ফড়, কলিজা ছেঁড় ছেঁড়ে, প্রাণ যায় যায়, কণ্ঠ ঘর ঘর, আর একটি ঠাকুরই সব বন্ধ করে দিলে? এইসব লোক গ্লাস কেসের ভেতরে ভালো, কাজের সময় যত ওরা পেছনে থাকে ততই কল্যাণ। এরপর উঠে দাঁড়িয়ে সিংহের মতন গজরাতে গজরাতে তিনি বলতে লাগলেন, জানি জানি কালী পুজো সম্পর্কে ওদের আপত্তি। মহামায়ার আরাধনার মূল তত্ত্ব ওরা কি বোঝে? আমরা বিধবার বেদি আর পুতুল পুজো মানি না, এসব আর চলে না। আমেরিকায় দেখলাম তো, তারা চায় ফিলোসফি, লার্নিং। ফাঁকা গোপ্পি আর কেউ শোনে না। এরপর একটু থেমে
নিবেদিতার দিকে তীব্র চোখে কিছুক্ষণ চেয়ে থেকে তিনি বললেন, মার্গারেট, তোমাকে দিয়ে মা কালীর ওপর আমি বক্তৃতা দেওয়াবো। এই কলকাতা শহরের মাথা মাথা লোকেদের সামনে তুমি কালী সাধনার দর্শন তত্ত্ব শোনাবে। আমি এর কি জানি? আমি তোমাকে শেখাবো। তুমি আকর গ্রন্থগুলি পড়ে নেবে। তুমি পারবে। বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি, এই হবে তোমার মূল মন্ত্র। সরলা শুধু নিবেদিতাকে মুখে বলেই ক্ষান্ত না হয়ে বিবেকানন্দকে চিঠি লিখেও সেই প্রস্তাব জানালো। বিবেকানন্দ পরিহাস বিদ্রুপপূর্ণ এক উত্তর দিলেন তাকে। নিবেদিতার মনে হলো, অন্য কারোর মাধ্যমে বা চিঠিপত্রে এ বিষয়ের কোনো সুরাহা হতে পারে না। একমাত্র মুখোমুখি আলোচনায় কিছু ফল পাওয়া যেতে পারে। তিনি একদিন সরলাকে নিমন্ত্রণ করলেন নিজের বাড়িতে। সেদিন বিবেকানন্দ নিজের হাতে রান্না করলেন। রান্নার শখ তাঁর কৈশোর বয়স থেকেই। এখনো মাঝে মাঝে রান্না করতে ভালোবাসেন। সেদিন আরও কয়েকজন অতিথি রয়েছে। খাওয়া দাওয়া রঙ্গরসিকতা চলল অনেকক্ষণ ধরে। গুরুতর বিষয়ে আলোচনার সুযোগ হল না। আহারান্তে নিবেদিতার সম্মুখে সরলা প্রসঙ্গটা উত্থাপন করতে যেতেই বিবেকানন্দ সেদিকে মনোযোগ না দিয়ে হুকুমের সুরে বললেন, মার্গারেট, আমার জন্য তামাক সেজে আনো তো। নিবেদিতা ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়ে স্বামীজির মুখের দিকে তাকিয়ে বললেন, তামাক কি করে সাজতে হয় আমি তো জানি না। একটা কলকেতে এক গুলি তামাক দিয়ে তার উপর টিকে চাপিয়ে নারকোল ছোবা দিয়ে ধরাবে। আস্তে আস্তে ফুঁ দিলে ধরবে। যাও, নিয়ে এসো। সদ্য নিযুক্ত কোনো দাসীর মতন অপটু হাতে কোলকে ধরিয়ে নিয়ে এলেন নিবেদিতা। বিবেকানন্দ সেই কোলকে হুঁকোর ওপর চাপিয়ে চোখ বুজে আরামের সঙ্গে টানতে লাগলেন, আর মনে মনে বললেন, অনেকের ধারণা এই যে অনেক বিদেশি শিষ্য শিষ্য আমার চারপাশে এসে জুটেছে, আমি বুঝি তাদের সঙ্গে সব সময় স্তুতি ও মনোরঞ্জনের সুরে কথা বলে তাদের বশ করেছি। সরলা ঘোষাল নিজের চোখে দেখে যাক, গিয়ে তার পরিবারের লোকজনদের বলুক, সেবা করার অধিকার লাভ করেই এরা ধন্য। এরা সেবা করছে শ্রীরামকৃষ্ণ পরমহংসের এক শিষ্যকে। বিভিন্ন সম্প্রদায়ের মৈত্রীবন্ধনের চিন্তা এরপরেও নিবেদিতা ছাড়লেন না। নিজের মনেই ভাবলেন, আচ্ছা, সরলা তো ব্রাহ্ম সমাজের প্রতিনিধিত্ব করে। তার চেয়েও যারা উচ্চ পদে প্রতিষ্ঠিত এবং দায়িত্ববান, সেরকম কয়েকজনের সঙ্গে স্বামীজির মুখোমুখি সাক্ষাৎকার করিয়ে দিতে পারলে কেমন হয়? এই কথা ভাবার পরে স্বামীজিকে তিনি একদিন কথা প্রসঙ্গে বললেন, আমি অনেক পরিবারে আলাপ পরিচয়ের জন্য যাই। তারা আমাকে নানাভাবে আপ্যায়ন করেন। আমারও উচিত তাদের কিছু প্রতিদান দেওয়া। সেরকম কয়েকজনকে কি একদিন চায়ের আসরে ডাকতে পারি আমার বাড়িতে? সেখানে বুঝি তোমার ব্রাহ্ম বন্ধুদের ডাকবে? ঠিক আছে, ডাকো। নিবেদিতা উৎসাহের সঙ্গে সম্ভাব্য ব্যক্তিদের নামের তালিকা তৈরি করতে লাগলেন। কিছু কিছু নাম লিখে কেটে দেওয়া হয়, আবার কিছু নতুন নামও যোগ হয়। খুব বেশি লোককে ডাকা যাবে না, তত জায়গা নেই। জানুয়ারি মাস, এখন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলে উঠোনে বসা হবে। তারিখ ঠিক করেও পিছিয়ে গেল বেশ কয়েকবার। স্বামীজির সময় হওয়াটাই বড় কথা। শেষ পর্যন্ত দিন ঠিক হল এ মাসের শেষ শনিবারে। বলরাম বসুর বাড়ি থেকে চেয়ে আনা হয়েছে কয়েকটি চেয়ার ও টেবিল। পাতা হয়েছে ধপধপে সাদা টেবিল ক্লথ। নিবেদিতা কয়েকটি ফুলদানিতে সাজিয়েছে নানা রঙের ফুল। বারবার একটু দূরে দাঁড়িয়ে দেখছেন সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা। তাঁর রুচি অতি খুঁতখুঁতে। কোনো রকম বিশৃঙ্খলা তিনি সহ্য করতে পারেন না। বেশ শীত পড়েছে। নিবেদিতা পা পর্যন্ত লোটানো দুগ্ধ ধবল গাউন পরে গায়ে একটা ঘি রঙের শাল জড়িয়ে নিয়েছেন। বুড়ি দাসীটিকেও পরিয়েছেন একটা পরিষ্কার কাপড়। তার জন্য কিনে দিয়েছেন নতুন আলোয়ান। 5টার সময় অতিথিদের আসবার কথা। ঠিক 5টা বাজতেই একসঙ্গে এসে উপস্থিত হলেন অনেকে। পি.কে. রায় এবং তার স্ত্রী সরলা রায়, মোহিনীমোহন চট্টোপাধ্যায় আর সরলা ঘোষালকে সঙ্গে নিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরও কয়েকজন এলেন।
রবীন্দ্র পরে এসেছেন কোঁচানো ধুতি, সাদা রেশমি পিরান ও রেশমি চাদর, পায়ে মোজা এবং নরম চামড়ার জুতো। ৩৮ বছর বয়স হলেও তার এখনো একটি চুলেও পাক ধরেনি। তবে ইদানিং তিনি একটি সোনালি চশমা ব্যবহার করতে শুরু করেছেন। ঘন কৃষ্ণ চুল মাঝখানে সিঁথি কাটা, ভ্রমর কৃষ্ণ দাড়ি ও গোঁফ সযত্নে বর্ধিত। গৌরবর্ণ এই দীর্ঘকায় পুরুষটির রূপ ও অভিব্যক্তির প্রভা দেখে সকলেই প্রথম কয়েক মুহূর্ত মুগ্ধ হয়ে চেয়ে থাকে। রবীন্দ্র মৃদু স্বরে নিবেদিতাকে বললেন, আমার বড় দিদি স্বর্ণকুমারী ঘোষালের আসার কথা ছিল। বিশেষ কারণে তিনি আজ আসতে পারেননি বলে মার্জনা চেয়েছেন। নিবেদিতা সযত্নে রবীন্দ্রকে বসালেন। নিবেদিতা আজ খুবই চাঞ্চল্য বোধ করছেন। অতিথি আপ্যায়নের ত্রুটি যাতে না হয় সে চিন্তা তো আছেই। তাছাড়াও তার স্বামীজি, তার রাজা, আজ কিরকম ব্যবহার করবেন তা ভেবেও খানিকটা উদ্বিগ্ন তিনি। ব্রাহ্মদের সম্পর্কে স্বামীজির মনোভাব এর মধ্যে আরও কঠোর হয়ে গেছে। ঠাকুর পরিবার সম্পর্কেও তিনি তেমন শ্রদ্ধাশীল নন। তার ধারণা, ঠাকুর বাড়ির প্রভাব বাংলাদেশের পক্ষে ক্ষতিকর। আমি শক্তির উপাসক। দেশের মানুষের মধ্যে এখন পৌরুষ জাগাতে হবে। আর ঠাকুর বাড়ির লেখকরা প্রেম ভালোবাসার কাব্য লিখে চলেছে। তাতে দেশের কি উপকার হবে? ইন্দ্রিয় রসের বিষ বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে। রবীন্দ্রবাবুর সঙ্গে আলাপ হবার পর নিবেদিতা তাঁকে বেশ পছন্দ করেছেন। ইনি একজন সত্যিকারের কবি ও সুগায়ক। এর কিছু কিছু কবিতা অনুধাবন করে আমি বুঝেছি যে ইনি মূলত একজন রোম্যান্টিক রসের কবি হলেও ছত্রে ছত্রে ফুটে ওঠে গভীর জীবনবোধ। কবিতা তো রোম্যান্টিক হবেই, শুধু আদর্শের কথা, শুধু উচ্চ ভাব ও নীতি কথায় ভারাক্রান্ত হলে তা হয়ে যায় নিছক নিরস অকবিতা। নিবেদিতা কখনো রবীন্দ্রবাবুর কবিতার উল্লেখ করলে স্বামীজি অসহিষ্ণুভাবে মাথা নাড়েন। ওইসব কাব্যটাব্যের রস আস্বাদনের সময় আমার নেই। রবীন্দ্রনাথের সব রচনা পড়ার সময়ও আমার নেই। দেশের মানুষকে জাগাবার জন্য আমার মতে এখন দরকার রুদ্রসঙ্গীত, তুরি ভেরি দুণ্ডুভির ডাক। ঠাকুরবাড়ির কবিদের একদল অনুকারকও জন্মেছে। তাঁদেরও স্বামীজি দুচক্ষে দেখতে পারেন না। মাঝে মাঝে বিদ্রুপের সুরে বলেন, এই যে একদল ছেলে উঠেছে, মেয়ে মানুষের মতন বেশভূষা, নরম নরম বুলি কাটে, এঁকে বেঁকে চলেন, কারো চোখের ওপর চোখ রেখে কথা কইতে পারেন না, আর ভূমিষ্ঠ হয়ে অবধি পীড়িতের কবিতা লেখেন, আর বিরহের জ্বালায় হাসেন হুসেন করেন। নিবেদিতা যাতে ঠাকুর বাড়ির লোকদের সাথে বেশি মেলামেশা না করেন এমন ইঙ্গিত দুই একবার দিয়েছেন স্বামীজি। তবে এই টি পার্টির ব্যাপারে স্বামীজি আপত্তি জানাননি, বরং আগ্রহই প্রকাশ করেছেন। আমন্ত্রিতদের তালিকাও তিনি জানেন। এটাই নিবেদিতার বড় ভরসা। স্বামীজি আসতে দেরি করছেন, অন্যরা ভদ্রতার বিনিময় করছেন নিজেদের মধ্যে। রবীন্দ্রনাথ প্রায় চুপ করেই আছেন, যদিও ঘনিষ্ঠ মহলে তিনি হাস্য পরিহাস ও লঘু আমোদে খুবই পারদর্শী। একাই আড্ডা জমিয়ে রাখতে পারেন, কিন্তু অপরিচিত ও অর্ধপরিচিতদের মধ্যে তিনি অতিরিক্ত ভদ্র ও নিয়মনিষ্ঠ হয়ে যান। মেপে মেপে কথা বলেন, শিষ্টাচার সম্মতভাবে সামান্য হাসেন। টেবিলের ওপর নানাবিধ সুখাদ্য সাজানো রয়েছে। সাহেবপাড়া থেকে আনা হয়েছে কেক, পেস্ট্রি, দেশি খাবারও রয়েছে কিছু। বাড়িতে তৈরি নিমকি, বাগবাজারের বিখ্যাত রসগোল্লা, স্বামীজি আইসক্রিম পছন্দ করেন বলে তাও রয়েছে কিছু। একটু পরে স্বামীজি এসে উপস্থিত হলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে সঙ্গে নিয়ে। এই বিখ্যাত চিকিৎসক ও বিজ্ঞানপ্রেমীর সঙ্গে আগেই নিবেদিতার সৌহার্দ্য হয়েছে। তিনি উঠে দাঁড়িয়ে মহেন্দ্রলালের সঙ্গে সবার পরিচয় করে দিতে যেতেই মহেন্দ্রলাল বললেন, আরে রাখো রাখো, আমায় চেনে না কে? সব বাড়ির অন্দরমহলেই আমার যাতায়াত। এদের সকলেরই নারী নক্ষত্র জানি। হা হা করে হেসে উঠলেন তিনি। তারপর সরলার কাছে এসে তার পিঠে আলতো চাপড় মেরে বললেন, অনেকদিন তুই ইনস্টিটিউটে লেকচার শুনতে আসিস না কেন রে? মার খাবি আমার কাছে।
নিবেদিতা একে একে সবার সঙ্গে বিবেকানন্দর আলাপ করিয়ে দিলেন। রবীন্দ্রনাথের কাছে আসার পর দুজনে হাত তুলে নমস্কার করলেন, শুধু একটি কথাও বললেন না। দুজনেই যে দুজনকে আগে থেকে চেনেন সে কথাও প্রকাশ করলেন না কেউ। অনেকদিন আগে ব্রাহ্ম সমাজে যাতায়াত করত যে নরেন্দ্রনাথ দত্ত, সে রবীন্দ্রনাথের গান গাইত। স্বয়ং গীতিকার রবীন্দ্রনাথ রাজনারায়ণ বসুর কন্যা লীলাবতীর বিয়ে উপলক্ষে নরেন্দ্রকে গান শিখিয়েছেন কয়েকদিন। এখনকার বিবেকানন্দ সে জীবন থেকে সরে এসেছেন অনেক দূরে। ভাবলেন, সে জীবনের কথা আমি আর মনেও আনতে চাই না। কিন্তু মেধাবী ও স্মৃতিধর বিবেকানন্দের পক্ষে ঠাকুরবাড়ির সেই অনিন্দকান্তি গানের স্রষ্টাকে কি ভুলে যাওয়া সম্ভব? রবীন্দ্রনাথেরও মনে আছে সেই দৃপ্ত যুবককে, যার গানের ভরাট কণ্ঠস্বর শুনে তিনি মুগ্ধ হয়েছিলেন। ভাবলেন, যখন আমার গান আমাদের সমাজের বাইরে বিশেষ কেউ জানত না, তখন ওই নরেন্দ্রনাথ দত্ত নামে তরুণটি তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা গানটি শুনিয়ে আমাকে অবাক করেছিল। মনে আছে ঠিকই, কিন্তু ব্রাহ্ম সমাজ ত্যাগ করে যে যুবক কালী সাধকদের দলে গিয়ে ভিড়েছে তার সম্পর্কে আমার আর বিশেষ আগ্রহ নেই। বিবেকানন্দ অঙ্গে জড়িয়ে আছেন গেরুয়া বসন, শীতবস্ত্র কিছু নেননি। রবীন্দ্রনাথের চেয়ে বয়সে ছোট হলেও তার মাথার চুল পাতলা হয়ে গেছে, কিছু কিছু পাক ধরেছে। মুখের গৌর বর্ণ খানিকটা বিবর্ণ। তিনি যে সুস্থ নন, দুই এক পলক দেখলেই বোঝা যায়। কিন্তু তীব্র তাঁর চোখের জ্যোতি, অসাধারণ মানসিক তেজ প্রতিফলিত হয়ে আছে তার মুখমণ্ডলে। এদিকে নিবেদিতা আশা করেছিলেন, এইসব বিদগ্ধ মানুষের সমাবেশে উচ্চাঙ্গের আলোচনা হবে, ব্রাহ্ম ও রামকৃষ্ণ শিষ্যদের মিলন প্রস্তাবের প্রসঙ্গ উঠবে। কিন্তু সেসব কিছুই হলো না। আড্ডা জমছে না, কেমন যেন ছাড়া ছাড়া ভাব। এর মধ্যে এসে গেছেন অবলা এবং জগদীশ বসু। তাদের দেখে উৎসাহিত হয়ে রবীন্দ্রনাথ ডেকে পাশে বসিয়েছেন। তাঁদের সঙ্গে কথা বলছেন নিচু গলায়। বিবেকানন্দ বসেছেন অন্য প্রান্তে। তিনি কথা বলছেন মহেন্দ্রলালের সঙ্গে। এদিকে একবার তাকাচ্ছেনও না। পার্টিতে এরকম নিরুত্তাপ ভাব দেখে নিবেদিতা বললেন, মিস্টার টেগোর, আপনি একটা নতুন গান শোনান, নতুন রচিত গান। হ্যাঁ হ্যাঁ, গান হোক, গান হোক। রবীন্দ্রনাথ একটু ভেবে নিয়ে শুরু করলেন। বেলা গেল তোমার পথ চেয়ে, শূন্য ঘাটে একা আমি, পার করে লও খেয়ার নে। এসো এসো শ্রান্তি হরা, এসো শান্তি শক্তি ভরা, এসো এসো তুমি এসো, এসো তোমার তরিবে। অন্যদের অনুরোধে রবীন্দ্রনাথকে আরো দুটি গান গাইতে হলো। নিবেদিতা মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন। বিবেকানন্দর গান তিনি অনেক শুনেছেন। তার দৃপ্ত কণ্ঠের উচ্চ গ্রাম ও কালো হাতি টান সব সময় নিবেদিতার কানে বাজে। কিন্তু এই কবির গান একেবারে অন্যরকম, কেমন মৃদু উদাস সুর। তিনি যেন সুর ও কথার মধ্যে একেবারে তন্ময় হয়ে গেছেন। এসো শান্তি যখন উচ্চারণ করছেন, এক ব্যাকুল আরতি মিশে যাচ্ছে বাতাসে। বিবেকানন্দ আজকাল আর এসব গান নিজে তো গানই না, পছন্দও করেন না। অত বারবার ইনিয়ে বিনিয়ে বেলা গেল আর এসো এসো করার কি আছে? কাজেই তৃতীয় গানটি সমাপ্ত হতেই আর গান করার সুযোগ না দিয়ে তিনি জোর দিয়ে বললেন, মার্গারেট, তোমার টি পার্টিতে খাবার তো অনেক রকম রয়েছে দেখছি, কিন্তু এখনো চা এলো না। গলা যে শুকিয়ে গেল। নিবেদিতা লজ্জিতভাবে দৌড়ে চলে গেল রান্নাঘরের দিকে। গান শুনতে শুনতে তিনি চায়ের কথা ভুলেই গিয়েছিলেন। বুড়ি ঝিকে বললেন, শিগগির জল চাপাও। জল গরম করে কি হবে? দুধ চে নেই। তোমাদের এই জিনিস এই চা নাকি বলে? তা দুধ ছাড়া কি হয়? দুধ নেই? সে কি, কেন নেই? ও বেলার দুধ কেটে ছানা হয়ে গেছে। গয়লা বাড়িতে খবর নিয়ে এসেছিলুম, তা গয়লা মিনসে তো এখনো দুধ দিয়ে গেল না। ঝিয়ের কথা শুনে তো নিবেদিতা এক গালে হাত দিলেন। সর্বনাশ! এদেশে সবাই দুধ চিনি মিশিয়ে চা খায়। অতিথিদের চা দেওয়া যাবে না?
মান সম্মান সব যাবে। পিকে রায়ের স্ত্রী সরলা রায় এই সময় আড্ডার স্থান থেকে উঠে এসে জিজ্ঞেস করলেন, মিস নোবেল, আমি কি চা বানাতে সাহায্য করতে পারি? নিবেদিতা কাঁদো কাঁদো হয়ে সরলা রায়ের হাত জড়িয়ে ধরে বললেন, মিসেস রায়, দারুণ বিপদে পড়েছি। বাড়িতে দুধ নেই এক ফোঁটাও। চায়ের নেমন্তন্নে আমি চা দিতে পারবো না। এতে এমন বিপদের কি আছে? চা বানাতে আর কত দুধ লাগে? সব বাড়িতেই তো দুধ থাকে। ও বুঝি, পাশের কোনো বাড়ির থেকে এক বাটি দুধ নিয়ে আয় তো বাছা। দুধ চাইলে কেউ না বলে না। মিস নোবেল, আপনি চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে চা পাঠাচ্ছি। এখানে কেউ কোনো কথা বলছে না। আপনার ওখানে গিয়ে বসা উচিত। বিবেকানন্দ এর মধ্যে একটা লম্বা চুরুট ধরিয়েছেন। নিবেদিতাকে ফিরতে দেখে বললেন, চা আসছে? একটু দেরি হবে, অনুগ্রহ করে আপনারা অপেক্ষা করুন। এক পেয়ালা চা খেয়েই উঠবো, অনেক কাজ আছে। হ্যাঁ হে নরেন, শুনলুম বেলুড়ে তোমরা একটা মস্ত বড় আখড়া বানাচ্ছ। মেম সাহেবরা টাকা দিয়েছে, সেখানে কি হবে? আমার গুরু ভাইদের থাকার জন্য একটা আস্তানা তো দরকার। ভাড়া বাড়ি থেকে বারবার খেদিয়ে দেয় আমাদের। আরো অনেক ছেলে আমাদের গুরুর টানে সংসার ছেড়ে আসতে চায়। সেখানে কি গুলতুনি হবে নাকি ঠাকুর ফাকুর বানিয়ে পুজো আচ্চাও চালাবে? ধুমধাম করে কিছু পুজো না করলে তো এদেশের মানুষের মন ভরে না। তবে হ্যাঁ, প্লেগের সময় তোমরা দলবল মিলে খুব একচোট সেবা করেছ মানুষের। সাবাস, মাই হ্যাটস অফ। এই মিস নোবেলকে একদিন দেখি নিজে ঝাঁটা নিয়ে বস্তির রাস্তা পরিষ্কার করছে। তাই দেখে লজ্জা পেয়ে একদল ছোকরা ছুটে এসে ওর হাত থেকে ঝাঁটা কেড়ে নিয়ে নিজেরা সে কাজ শুরু করল। তখনই তো আমি নিজে থেকে ওর সঙ্গে আলাপ করেছি। আজ্ঞে, মানুষের সেবা করে তো শ্রেষ্ঠ পুজো বটে, তাই নাকি? অনেকেই তো মুখেই সব বড় বড় কথা বলে, চমৎকার শোনায়, তবু কোনো একটা মূর্তির সামনে গিয়ে ম্যা করে কেঁদে ভাসাতেও তো ছাড়ে না। তুমি আমেরিকায় গিয়ে প্রচুর বক্তৃতা দিয়ে লালমুখ সাহেবদের আমাদের ধর্ম শিখিয়ে এসেছ। এখন এদেশে তোমার প্ল্যান কি? এদেশের গরিব গুরব লোকেদেরও ধর্ম শেখাবে? ডাক্তারবাবু, আপনি অনেক মানুষ দেখেছেন জানি, কিন্তু শহরের বাইরে গ্রামে গঞ্জে সারা ভারত ঘুরে ঘুরে আমি দেখেছি। এদেশের সাধারণ মানুষের অবস্থা আমি আপনাদের থেকে ভালো জানি। চতুর্দিকে অসহ্য দারিদ্র্য, অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার। দারিদ্র্যই সব রোগের মূল। দারিদ্র্য মানুষকে একেবারে নির্জীব, কাপুরুষ করে দেয়। আমার গুরু বলতেন, খালি পেটে ধর্ম হয় না। আমিও মনে করি, এমনকি এদেশের একটা কুকুরও যতদিন অভুক্ত থাকবে ততদিন বেদ, পুরাণ, কোরআন, বাইবেল চর্চার প্রয়োজন নেই। দেশবাসীর অন্ন জোগানোর ব্যবস্থা করা ছাড়া আর কোনো ধর্মের প্রয়োজন নেই। বিবেকানন্দের কথাগুলো শুনে গভীর বিস্ময়ে চোখ বিস্ফারিত করে মহেন্দ্রলাল বললেন, হ্যাঁ, বলো কি? এমন কথা বাপের জন্মে শুনিনি। আর কোনো মহাপুরুষও তো এই কথা বলেননি। তারপর বিবেকানন্দর কাছে গিয়ে তাঁর পিঠে একটা চাপড় মেরে মহেন্দ্রলাল বললেন, নরেন, তুমি যদি এই কাজ শুরু করতে পারো, তাহলে বয়সে অনেক বড় হয়েও আমি তোমার পায়ের ধুলো নেব, তোমার হুকুমের চাকর হয়ে থাকব। এর মধ্যে চা এসে গেল। আবার সবাই নীরব। সবাই যেন চায়ে চুমুক দিতেই ব্যস্ত। চা শেষ হলো, তবু আর কেউ মুখ খোলে না। নিবেদিতার মনে হলো, এখানে যেন একটা মেঘ জমে আছে, থমথম করছে বাতাস। নরেন, তুমি একখানা গান শোনাবে নাকি? না, আজ থাক। তাহলে আর বসে থেকে কি হবে? থ্যাংক ইউ মিস নোবেল, থ্যাংক ইউ ফর হাই টি। মহেন্দ্রলাল বিদায় নেবার পর আসর ভঙ্গ হল। সবাই বিদায় নিতে লাগলেন। রবীন্দ্রনাথ নিবেদিতাকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানালেন এবং বিবেকানন্দর দিকে তাকিয়ে বললেন, নমস্কার। নমস্কার।
দুজনের মধ্যে আর একটিও বাক্য বিনিময় হল না। কয়েকদিন হলো শীত পড়েছে বেশ জাঁকিয়ে। এই গ্রীষ্মপ্রধান দেশে শীতকালটিতেই যেন প্রকৃতিকে পূর্ণ চোখ মেলে দেখা যায়। চোখ ভরে যায় আকাশের নীলিমায়। তাপহীন রোদ্দুর বড় প্রীতি দেয়। মহারাজ রাধাকিশোর মাণিক্য শীতকালটি বিশেষ পছন্দ করেন। দোতলার জানালার ধারে দাঁড়িয়ে তিনি সামনের দিঘিতে কয়েকটি হাঁসের জলক্রীড়া দেখছেন আর ভাবছেন, কোন সুদূর অজানা দেশ থেকে এসেছে এই হাঁসগুলি। গ্রীষ্ম একটু চড়া হলেই আবার উড়ে চলে যাবে। মহারাজ রাধাকিশোরের এই বাসস্থানটিকে রাজবাড়ি বলা যায় না, এমনকি প্রাসাদও নয়। সিংহাসনের উত্তরাধিকারী হয়েছেন, কিন্তু তার কোনো রাজসভা গৃহ নেই। গত ভূমিকম্পে বিধ্বস্ত হবার পর তা মেরামত করার বদলে নয়া হাভেলিতে নির্মিত হচ্ছে নতুন রাজপ্রাসাদ। ইংরেজ স্থপতির পরিকল্পনায় সে অট্টালিকা হবে সত্যিকারের একটি দর্শনীয় বস্তু। রাজত্ব চালাতে গেলে রাজা মহারাজাদের দুটি জিনিস অবশ্যই দরকার: সাধারণ লোকেদের চেয়ে অনেক লম্বা একটি নাম, আর অন্য সমস্ত প্রজার চেয়ে বড় একটি প্রাসাদ। রাজকোষের অবস্থা সঙ্গীন হলেও এই প্রাসাদ নির্মাণে কার্পণ্য করা যায় না। প্রাক্তন রাজবাড়ি থেকে বেশ কিছুটা দূরে আগরতলায় নতুন একটি রাজধানী প্রতিষ্ঠিত হচ্ছে। সেই জন্য প্রয়োজন মতন রাস্তাঘাটও তৈরি করা দরকার। সেসব কাজ এখনো সম্পূর্ণ হয়নি। তাই আপাতত মহারাজ রাধাকিশোর রয়েছেন একটি দ্বিতল ভবনে। এখানে বসেই তিনি রাজকার্য পরিচালনা করেন। মাথায় রাজমুকুট পরলে অনেক রকম সমস্যা তার উপরে চেপে বসে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মেটাতে অর্থ সংকট লেগেই আছে। আত্মীয় স্বজনদের লোভ, ঈর্ষা, ষড়যন্ত্র সম্পর্কে সবসময় সতর্ক থাকতে হয়। এদিকে রাজকর্মচারীরাও সবসময় দলাদলিতে মত্ত। তাদের সদল বলে সরিয়েও দেওয়া যায় না, আবার ঘনিষ্ঠ হতে দেওয়া বিপজ্জনক। বড় ঠাকুর সমরেন্দ্রনাথ এখনো সিংহাসনের দাবি ছাড়েননি। এই যে কখন তার দলে যোগ দিচ্ছে তা বোঝাই দুষ্কর। এদিকে ইংরেজরাও চাপ দিচ্ছে নানা রকম ভাবে। এত সব সমস্যা থাকতেও আজ সকালে রাধাকিশোরের মন প্রসন্ন হয়ে আছে। ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ প্রাতঃভ্রমণ করে এসেছেন। শীতের বাতাসে শরীর বেশ চাঙ্গা হয়ে ওঠে, ক্ষুধা বৃদ্ধি হয়। রাধাকিশোর তার পিতার মতন ভোজন রসিক নন, তিনি স্বল্পাহারী। একদিন সকালে কিছুই খেতে চান না। আজ তিনি দুটো কচুরি ও একটি সিদ্ধ ডিম তৃপ্তির সঙ্গে খেয়েছেন। তারপর তিনি বেশ কয়েক মাসের পুরনো একটি ভারতী পত্রিকা পাঠ করতে লাগলেন। এই পত্রিকায় অধিকাংশ রচনাতেই রচয়িতার নাম থাকে না, তবে রাধাকিশোর তা জানেন। অনেকগুলিরই লেখক কবীন্দ্র রবীন্দ্রবাবু। তিনি কত কাজে ব্যস্ত থাকেন, তবু কি করে যে এত লেখা লেখেন তা বড়ই বিস্ময়কর। আর একই সঙ্গে কত রকম রসের রচনা, কোনোটি লঘু প্রণয় কাব্য, কোনোটি ঈশ্বর আরাধনা গীতি, আবার হাস্যকৌতুক, রাজনৈতিক ভাষ্য, গুরু প্রবন্ধ সমস্তই রয়েছে। পত্রিকার এক একটি সংখ্যায় কোন কোনটি রবীন্দ্রবাবুর রচনা তা চিহ্নিত করা রাধাকিশোরের একটি প্রিয় খেলা। এই সংখ্যায় হতভাগ্যের গান কবিতাটি অবশ্যই রবীন্দ্রবাবুর। লঘু ভঙ্গিতে লেখা, তির্যক বিদ্রূপে সমসাময়িক চিত্রটি নিপুণভাবে ফুটে উঠেছে। বন্ধু, কিসের তরে অশ্রু ঝরে, কিসের লাগি দীর্ঘশ্বাস, হাস্য মুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস। রিক্ত যারা সর্বহারা, বিশ্বজয়ী বিশ্বে তারা, গর্বময়ী ভাগ্যদেবীর নয় গো তারা কৃতদাস। পড়তে পড়তে একটি জায়গায় রাধাকিশোরের মনে হলো এ যেন তাঁরই নিজের কথা। লুকোক তোমার ডঙ্কা শুনে কপট সখার শূন্য হাসি, পালাক ছুটে পুচ্ছ তুলে মিথ্যে চাটু মক্কা কাশি। আত্মপরের প্রভেদ ভোলা, জীর্ণ দুয়োর নিত্য খোলা, থাকবে তুমি থাকবো আমি সমানভাবে 12 মাস। এমন কৌতুকচ্ছলে যিনি লিখতে পারেন, তিনি আবার আগের সংখ্যায় আর একটি কবিতা লিখেছেন, যা সুগম্ভীর এবং সুললিত কাব্য সমন্বিত।
ওই আসে ওই অতি ভৈরব হরসে, জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে, ঘন গৌরবে নব যৌবনা বরসা, শ্যাম গম্ভীর সরসা। আবার একটি গল্প লিখেছেন ডিটেকটিভ নামে, প্রসঙ্গ কবিতা ও সাময়িক সাহিত্য। এই লেখারও ভাষা দেখে মনে হলো এ রবীন্দ্রবাবুর না হয়ে যায় না। বাংলা ভাষায় এত বেশি রচনা আর কোনো লেখককে লিখতে পেরেছেন? স্বয়ং দেবী সরস্বতী কলমে ভর না করলে এমনটি হতে পারে না। রাধা কিশোর নিবিষ্টভাবে পড়ছিলেন। এই সময় একজন ভৃত্য এসে জানালো যে মহিম ঠাকুর দর্শন প্রার্থী। নিচের তলার হল ঘরটিতে রাধাকিশোর বাইরের লোকদের সঙ্গে দেখা করেন, কিন্তু মহিম ঘরের লোক। মহিমকে ওপরে নিয়ে আসার জন্য তিনি ভৃত্যকে আজ্ঞা দিলেন। মহিমের হাতে কাগজে জড়ানো একটি বড় মোড়ক আর একটি লিফাফা। রাধাকিশোর কৌতূহলী হয়ে তাকাতেই মহিম প্রণাম জানাবার পর মোড়কটি খুলে টেবিলের ওপর রাখলেন। তারপর বললেন, কবি রবীন্দ্র ঠাকুর মহাশয় এটি আপনার জন্য পাঠিয়েছেন। আশ্চর্য ব্যাপার, এই মুহূর্তে আমি ওরই রচনা পাঠ করছিলাম। কি এটা? বস্তুটি একটি সাদা রেশমের থান, খুব একটা মসৃণও নয়, কোনো রাজাকে উপহার দেওয়ার মতন কিছু নয়। হঠাৎ রবিবাবু এটা পাঠালেন কেন? মহারাজের বিস্ময় টের পেয়ে মহিম বললেন, জিনিসটি দেখতে অতি সাধারণ বটে, আপনার যোগ্য নিশ্চয়ই নয়, কিন্তু এর বিশেষ মূল্য আছে। কবি আমাকে জানিয়েছেন এটা দিশি রেশম। রেশমের কাপড়ের ব্যবসা সব ইংরেজদের হাতে। এখন আমাদের দেশের মানুষও কিছু কিছু রেশমের উৎপাদন করছে। ইংরেজদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হলে দেশীয় উৎপাদকদের উৎসাহ দেওয়া দরকার। কবি তাই রাজশাহীর রেশম উৎপাদক সমিতির কাছ থেকে এই থান কিনে কিনে বন্ধু বান্ধবদের উপহার পাঠাচ্ছেন। এতে দেশজননীর স্পর্শও আছে। রাধাকিশোর থানটি তুলে নিয়ে দেখলেন, তারপর মাথায় ঠেকিয়ে বললেন, যত দেখছি যত শুনছি ততই বিস্ময়ের অবধি থাকছে না। এতদিন আমরা জানতাম যে কবিরা ঘরে বসে বসে প্রদীপের আলোতে পদ্য লেখেন আর লোকজনকে তা শুনিয়ে আনন্দ পান। আর ইনি এত বড় কবি, দুহাতে গদ্যপদ্য লিখছেন, থিয়েটার করছেন, গান গাইছেন, আবার জমিদারি চালাচ্ছেন, দেশের কথা চিন্তা করছেন। যে দু চারবার ওর সঙ্গে দেখা হয়েছে, উনি দেশের মানুষের কল্যাণ বিষয়ে আমাকে সচেতন করতে চেয়েছিলেন। মহিম, দেশ মানে কি তা কি আমরা জানতাম? দেশ মানে শুধু ত্রিপুরা নয়, সমগ্র ভারতই আমার দেশ, এদেশের সমস্ত মানুষই আমার স্বজাতি, এমন কথা আমি রবীন্দ্রবাবুর কাছ থেকেই জেনেছি। তুমি ওকে আমার ধন্যবাদ জানিয়ে চিঠি লিখে দাও। আচ্ছা, আমরা ত্রিপুরায় রেশমের চাষ করতে পারি না? অবশ্যই পারি। কবি নিজেও নাকি শুরু করেছেন। এই ব্যাপারে একজন কোনো এক্সপার্টকে তাহলে আনতে হয়। তাহলে আনার ব্যবস্থা করো। আজ আমরা পরনের কাপড়টুকুর জন্য ইংরেজদের উপর নির্ভরশীল। তুমি কিংবা আমি যে বস্ত্র পরে আছি, এগুলি এসেছে ল্যাঙ্কাশায়ার থেকে। ছি! এই রেশমের থান দিয়ে আমার কুর্তা বানাবো, আর সেই কুর্তা পরে আমি লাট সাহেবের দরবারে যাব। মহারাজ, কয়েকখানা পত্র সই করাবার ছিল। আজ ওসব থাক মহিম, এই ভারতী পত্রিকাখানা পড়ছি। আজকে অন্য কিছু পড়তে ইচ্ছে করছে না। আচ্ছা মহিম, বলো তো এই লাইনগুলি কার লেখা? বঙ্কিমবাবুর উপন্যাসে ইতিহাস যদি বা বিপর্যস্ত হইয়া থাকে, তাহাতে বঙ্কিমবাবুর কোনো খর্বতা হয় না। অক্ষয়বাবু জিজ্ঞাসা করিতে পারেন যে যদি ইতিহাসকে মানিবে না, তবে ঐতিহাসিক উপন্যাস লিখিবার প্রয়োজন কি? তাহার উত্তর এই যে ইতিহাসের সংস্রবে উপন্যাসের একটি বিশেষ রস সঞ্চার করে। ইতিহাসের সেই রসটুকুর প্রতি উপন্যাসিকের লোভ, তাহার সত্যের প্রতি তাহার কোনো খাতির নাই। এ লেখা আমি আগেই পড়েছি। ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্র মহাশয় বঙ্কিমচন্দ্র ও মুসলমান সম্প্রদায় নামে একটা প্রবন্ধ লিখেছিলেন। রবীন্দ্রবাবু তার সমালোচনা করেছেন। শুনেছি অক্ষয় কুমার রবীন্দ্রবাবুর বন্ধু লোক, কিন্তু ইতিহাসের তথ্যের ব্যাপারে বড় খুঁতখুঁতে। রবীন্দ্রবাবু এই প্রবন্ধের ব্যাপারে অক্ষয়বাবুকে সমর্থন করতে পারেননি। এই পরের অংশটি শোনো, কি অপূর্ব ভাষা মাধুর্য। ইতিহাস ভারতীর উদ্যানে চঞ্চলা কাব্য সরস্বতী পুষ্প চয়ন করিয়া বিচিত্র ইচ্ছানুসারে তাহার অপরূপ ব্যবহার করিয়া থাকেন।
প্রহরী অক্ষয়বাবু তাহা কোনো মতেই সহ্য করিতে পারেন না। কিন্তু মহারানীর খাস হুকুম আছে, ইহাতে ইতিহাসের কোনো ক্ষতি হয় না, অথচ কাব্যের কিছু শ্রীবৃদ্ধি হয়। আচ্ছা মহিম, রবীন্দ্রবাবুকে একবার ত্রিপুরায় আনা যায় না? পিতা ঠাকুরের আমলে ওকে দু একবার আনার কথা হয়েছিল। পিতা ঠাকুরের সঙ্গে রবীন্দ্রবাবু দার্জিলিং গিয়েছিলেন, কিন্তু ওনার ত্রিপুরায় আসা হয়নি। হ্যাঁ হ্যাঁ, ওকে একবার অবশ্যই আনা উচিত। আমাদের এখানে যারা গান বাজনা আর কাব্য চর্চা করে তারা অনেক উৎসাহ পাবে। না না, শুধু চিঠি লেখা শিষ্টাচার সম্মত হবে না, ওর কাছে গিয়ে আমন্ত্রণ জানানো উচিত। বলছি যে আমি কলকাতায় চলে যাব, কালই উদ্যোগ করতে পারি। তুমি তো কলকাতার নাম শুনলেই একেবারে 5 হাতিয়ার বেঁধে তৈয়ার। কেন, আমি নিজে যেতে পারি না? এই শীতকালে কলকাতায় কত আমোদ প্রমোদ হয়, সার্কাস, ম্যাজিক, সারা রাত্রিব্যাপী যাত্রা থিয়েটার, কত কি দেখার থাকে। কলকাতায় 200 মজা। হ্যাঁ হ্যাঁ মহিম, আর একটা অদ্ভুত কথা শুনলাম, কোনো এক সাহেব নাকি এক আজব জিনিস দেখাচ্ছে। ছবি নড়াচড়া করে, ছবি দৌড়য়, ছবির ঘোড়া সত্যি সত্যি ছোটে। আচ্ছা, এই আজগুবি ব্যাপার কি করে সম্ভব বলো তো? এটা আমিও শুনেছি। আপনি তো ফটোগ্রাফি বিষয়ে জানেন। স্বর্গত মহারাজ ভালো ফটোগ্রাফার ছিলেন। 2 জন ফরাসি সাহেব ফটোগ্রাফ জুড়ে জুড়ে কিভাবে যেন সেগুলি চলন্ত করে দিয়েছেন। একে নাকি কি যেন বলে সিনেমাটোগ্রাফি। ব্যাপারটা যে ঠিক কি করে সম্ভব তা আমি বুঝি না। অমৃতবাজার পত্রিকায় মাঝে মাঝে বিজ্ঞাপন দেখি, স্টিভেনসন নামে এক সাহেব বায়োস্কোপ যন্ত্রে মানুষের নড়াচড়ার ছবি দেখাচ্ছে স্টার থিয়েটারে। এক ইংরেজ বিবি নাচও নাকি দেখাচ্ছে সেই ছবিতে। তার মানে কি হলো? মানে আমি এখানে চেয়ারে বসে আছি, ওই বায়োস্কোপে যদি আমার ছবি দেখানো হয় আমি নিজেই নিজেকে দেখব? এ কি হতে পারে নাকি? কেন মহারাজ, আমরা কি আয়নায় দেখি না? একটা মস্ত বড় আয়না হলে নিজেদের লাফানো ঝাঁপানো নাচও তো দেখতে পারি। ধরে নিন সেরকমই একটা ব্যাপার। মহিমের কথা শুনে রাধাকিশোর প্রবলভাবে মাথা নেড়ে বললেন, না 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 না, এই তুলনাটা ঠিক হলো না। আয়নায় শুধু ঘটমান বর্তমান দেখতে পাওয়া যায়, অতীতটা কি কেউ দেখতে পায়? এই বায়োস্কোপের ছবি যেদিন তোলা হলো তার 1 মাস পরেও আমি দেখতে পাবো সেই ছবি। মানে ধরো আমি এখানে বসে আছি, এই ঘরের মধ্যে ছবি তোলা হয়েছিল কলকাতার গড়ের মাঠে। আমি এখানে বসে দেখতে পাবো যে আমি কলকাতায় হেঁটে চলে বেড়াচ্ছি, নিজের সঙ্গে নিজের দ্বৈত সত্তা। শুধু তাই নয় মহারাজ, মনে করুন এই যে নর্তকী বিবির ছবি তোলা হয়েছে, 2-4 দিন পরে সে কোনো দুর্ঘটনায় মারা গেল, তবু বায়োস্কোপে দেখা যাবে সে হাসি মুখে জ্যান্ত অবস্থায় নেচে চলেছে। ছবিতে মরা মানুষকে জীবন্ত করে রাখছে? মাথাটা যে গুলিয়ে যাচ্ছে হে, মানে মহাকাল থমকে যাবে। বিজ্ঞানের যুগ এসে গেছে, বিজ্ঞান সব অত্যাশ্চর্য কাণ্ড ঘটাচ্ছে মহারাজ। গত বর্ষাকালে আমি কলকাতায় গেছিলাম, তখন আরো একটা অদ্ভুত কাণ্ড প্রত্যক্ষ করে এসেছি। কিছু কিছু বড় বড় মানুষের বাড়িতে বিজলি বাতি জ্বলছে, আগুন জ্বালাতে হয় না কিন্তু বাতি জ্বলে। গ্যাসের বাতি জ্বালাতেও তো আগুন ধরাতে হয়, কিন্তু এই আলোয় আগুনের কোনো কারবারই নেই। কাঁচের ডুমের মধ্যে আলো জ্বলে, সেই ডুমে হাত দিলেও হাত পড়ে না। এর নাম ইলেকট্রিসিটি। রেড়ির তেলের প্রদীপ, মোমবাতি কিংবা গ্যাসের বাতি এক সময় নিভে যায়, কিন্তু এই বিজলি সারা রাত্রি জ্বলে, এর কোনো লয় ক্ষয় নেই। আচ্ছা, আরেকটু ভালো করে বুঝিয়ে দাও তো। মানে তেল দিতে হবে না, গ্যাসও দিতে হবে না, নিজে নিজেই জ্বলবে? মানে এই আলোর মধ্যে আগুন নেই? না মহারাজ, নেই। আমি নিজের চোখে দেখে এসেছি মহারাজ। মহিম, তাহলে আমার কলকাতায় যাওয়ার ব্যবস্থা করো, আমি নিজের চোখে এগুলো দেখতে চাই। রবীন্দ্রবাবুর বন্ধু জগদীশ বসু মহাশয় মস্ত বড় বিজ্ঞানী, তার কাছে সব বুঝে নিতে হবে। বিজ্ঞান যে ভেল কি দেখাচ্ছে হে! সেই ভালো মহারাজ, চলুন দিন কত কলকাতায় গিয়ে থেকে আসা যাক। আমাদের তো বাড়ি পড়েই আছে, হাইকোর্টে মামলারও তদারকি করা দরকার। তার আগে এখানকার রাজ সরকারের কিছু কিছু কাজ সেরে নিলে ভালো হয়। কাল থেকে বসবো। আজকে কি সব চিঠি সই করতে হবে বলছিলে? দাও। চিঠিখানি পড়তে পড়তে বিরক্তিতে মহারাজের ভুরু কুঁচকে গেল। সেটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, অপদার্থের দল! এই চিঠি কে মক্স করেছে? আগে চিঠিখানি ড্রাফট করেছেন সচিব মশাই। ভুল নেই তো কিছু, আমি পড়ে দেখেছি। আরেকবার পড়ে আপনাকে বুঝিয়ে দেব? না,
বোঝাতে হবে না। এই চিঠি লেখা হচ্ছে আনন্দমোহন বসুকে। তিনি বাঙালি নাকি বাঙালি নন, তাকে ইংরেজিতে চিঠি লেখা হবে কেন? কিন্তু মহারাজ, উকিল ব্যারিস্টাররা তো ইংরেজি ছাড়া কথা বলেন না, তাদের তো ইংরেজিতেই সবকিছু। তা তেনারা ইংরেজি বলুন আর ফার্সি বলুন, তাতে আমাদের কি যায় আসে? আমাদের রাজ দরবার থেকে যত চিঠি যাবে সব বাংলাতেই যাবে। তেনারা পড়তে না পারেন, কেরানি মুন্সিদের দিয়ে পড়িয়ে নেবেন। আমার পিতা ঠাকুর এই রাজ্যে বাংলা প্রবর্তন করেছিলেন, তার থেকে আমরা বিচ্যুত হব না। আমি লক্ষ্য করেছি আমার আমলা কর্মচারীরা অনেকেই ইদানিং ইংরেজি মিশেল দিয়ে কথা বলে, শুনলে আমার গা জ্বলে যায়। দুপাতা ইংরেজি পড়ে বাংলা ভুলে যাবে। তুমি বা চিঠিটা ড্রাফট করতে বললে কেন? চিঠি মুসাবিদা করা যায় না? ওই যে মনুজেন্দ্র নামে যে নতুন লোকটি এসেছে কলকাতা থেকে, সে আমাকে বারবার মহারাজ না বলে মহারাজা বলে সম্বোধন করে। তার ভুলটা ধরে দিতে পারো না? ধমক খেয়েও মহিম ঠিক বুঝতে পারল না এই সম্বোধনে ভুল কোথায়। রাধাকিশোর আবার বললেন, আচ্ছা, তুমিও বুঝি জানো না? এই তোমার বিদ্যার দৌড়। রাজা থেকে মহারাজ, যেমন অধিরাজ, সামন্তরাজ। ইংরেজিরা ইংরেজি অক্ষরে লেখার সময় শেষকালে একটা এ অক্ষর জুড়ে দেয়। তাই দেখে দেখে দেশের লোকেরাও ব্যাকরণ ভুলে গিয়ে মহারাজা বলতে শুরু করেছে। এরপর কি ইংরেজি বানান অনুসারে রাম হয়ে যাবেন রামা আর কৃষ্ণ হয়ে যাবেন কৃষ্ণা? মহিম মাথা নিচু করে রইল। মহারাজের বাংলা সম্পর্কে স্পর্শকাতরতা সে জানে, কিন্তু আজকাল কথায় কথায় কিছু ইংরেজি শব্দ প্রায়ই এসে যায়। কলকাতা শহরের অধিকাংশ শিক্ষিত লোক পুরোপুরি ইংরেজি বাক্য বলে, কিংবা ইংরেজি বাংলা মিশিয়ে জগা খিচুড়ি করে বলে। মহিম, সকলকে বলে দেবে ত্রিপুরা রাজসভার একমাত্র ভাষা বাংলা। আমরা বাংলা ভাষার সেবক। যে যত ইচ্ছা ইংরেজি শিখুক, কিন্তু রাজকার্যে সর্বদা বাংলা ভাষার ব্যবহার করতে হবে। আর আমার সামনে কেউ যেন ইংরেজি শব্দ ব্যবহার না করে। যাও, এই চিঠি আবার বাংলায় লিখে নিয়ে এসো। মহিম বিদায় নিতে উদ্যত হলে রাধাকিশোর আবার ডেকে বললেন, দাঁড়াও, তোমাকে রূঢ় কথা বলে ফেলেছি, কিছু মনে করো না। তুমি আমার সুহৃদ, তোমার উপরে আমি অনেক ব্যাপারে নির্ভর করি। মহিম, আমি লক্ষ্য করেছি নতুন নতুন যেসব কর্মচারী নিযুক্ত হচ্ছে তারা বাংলা ভাষার উপর শ্রদ্ধাহীন। বিদ্যালয়ে মন দিয়ে বাংলা শেখেইনি, 5 লাইন শুদ্ধ বাংলা লিখতে জানে না। আমার সমস্ত আমলা কর্মচারীদের বাধ্যতামূলকভাবে বাংলা ভাষা ও সাহিত্য কিছুদিন উত্তম রূপে শেখাবার ব্যবস্থা করো। তোমার কি মত এ বিষয়ে? আপনি ঠিকই বলেছেন, অনেকেরই বাংলা জ্ঞান পোক্ত না। 6 মাসের জন্য ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা করলে বেশ ভালোই হবে। এর জন্য কিন্তু উপযুক্ত শিক্ষক নিযুক্ত করতে হবে। তুমি সেই রকম কিছু শিক্ষকের সন্ধান করো। এই ত্রিপুরা রাজ্যে শিক্ষার প্রসারের দিকে মন দিতে হবে আমাদের। আমি একটি মহাবিদ্যালয় প্রতিষ্ঠার কথা চিন্তা করছি কয়েকদিন ধরে। রাজকুমারদের শিক্ষার দিকটাও নজর দেওয়া দরকার। আচ্ছা মহিম, তোমার শশীভূষণ সিংহের কথা মনে আছে? পিতা ঠাকুরের আমলে তিনি কুমারদের শিক্ষক ছিলেন। অতি সজ্জন ব্যক্তি। বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই তার অগাধ পাণ্ডিত্য ছিল। হ্যাঁ মহারাজ, তার কথা আমার মনে আছে। এ রাজ্য ছেড়ে চলে যাবার পরেও তার সঙ্গে আমার 2-1 দেখা হয়েছে। তাকে ফিরিয়ে আনা যায় না? না, তা বোধ করি সম্ভব হবে না। শশীভূষণ সিংহ ত্রিপুরা রাজ্যটিকে ভালোবেসেছিলেন। এখানকার মানুষজন ও সংস্কৃতি সম্পর্কে তার বিশেষ আগ্রহ ছিল, কিন্তু তিনি আর কখনো ত্রিপুরায় ফিরে আসতে চান না। স্বর্গত মহারাজ বীরচন্দ্র মাণিক্য জীবিত থাকতে শশীভূষণ সিংহের সঙ্গে আমার কিছু কিছু কথা হয়েছিল। আসলে কোনো একটি ঘটনায় ত্রিপুরা রাজবংশের ওপর তার সাংঘাতিক বিরাগ জন্মে গেছে। কি ঘটনা শুনি? তিনি যা বলেছিলেন তা যদি সত্যি হয়, তবে তা আপনার সম্মুখে উচ্চারণ করা কিছুতেই উচিত হবে না মহারাজ। কি এমন ঘটনা হতে পারে? মহিম, আমি কৌতূহল দমন করতে পারছি না। তুমি আমাকে দয়া করে সবিস্তারে সব খুলে বলো। মহিম তবু ইতস্তত করতে লাগল। মহারাজ, রাধাকিশোর উঠে এসে মহিমের কাঁধ ছুঁয়ে বললেন, তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? সত্য কথাকে তো আমি ভয় পাই না। শশীভূষণ মাস্টারের সঙ্গে আমার কখনো বিরোধ হয়নি। তিনি আমার সম্পর্কে কি এমন কঠোর অভিযোগ আনতে পারেন? তুমি জানো তোমার পরামর্শ ছাড়া আমার চলে না। তুমি আমাকে যে কোনো কথাই বলতে পারো, দয়া করে বলো আমায়। শশীভূষণ মাস্টারের ধারণা আপনি ভরতকে হত্যা করার জন্য ঘাতক নিযুক্ত করেছিলেন।
রাধাকিশোর স্তম্ভিত হয়ে গেলেন। রক্তশূন্য মুখে কিছুক্ষণ তাকিয়ে রইলেন মহিমের দিকে। তারপর অস্ফুট স্বরে বললেন, ভরত? ভরতকে? সে আপনাদের এক ভাই ছিল, শশীভূষণ মাস্টারের প্রিয় ছাত্র, খুব মেধাবী। রাধাকিশোর দূরের দৃশ্য দেখার মতন অন্যমনস্ক কণ্ঠে বললেন, ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে বটে। রাধারমণ ঘোষমশাইয়ের বাড়ির একখানা ঘরে থাকতো। লেখাপড়ায় মন ছিল। মাস্টারের কাছে সে মাঝে মাঝে একাই পড়তে যেত। ভগবান, যে আমি নিজের হাতে কোনোদিনও একটা পক্ষীও মারিনি। রক্ত দেখলে আমার মাথা ঝিমঝিম করে। আমি সেই নিরীহ ছেলেটিকে হত্যা করব কেন? আমার সঙ্গে বোধ করি জীবনে সে একটা কথাও বলেনি। তার সঙ্গে আমার কিসের শত্রুতা? সেই সময় যুবরাজ হিসেবে প্রাসাদের দেহরক্ষী বাহিনীর অধিকর্তা ছিলেন আপনি। আচ্ছা, আপনার অজ্ঞাতসারে কেউ কি ভরতকে খুন করার দায়িত্ব নিতে পারে? মহিম, আমি গীতা ছুঁয়ে শপথ করে বলতে পারি, এ ব্যাপারে বিন্দু বিসর্গও আমি জানতাম না। তাকে আমি খুন করব কেন? সে তো আমার সঙ্গে কোনো রকম শত্রুতা করেনি। আমার রাজত্বে ভাগ বসাবারও তার কোনো অধিকার ছিল না। আপনার পিতা সেই সময়ে আরেকটি বিবাহ করেছিলেন, মনে আছে? সেই বিবাহের ব্যাপারে ভরতকে নিয়ে কিছু জটিলতা সৃষ্টি হয়। ভরত নাকি নিজের অধিকার লঙ্ঘনের চেষ্টা করেছিল। আপনার পিতাকে খুশি করার জন্য আপনি চিরতরে ভরতকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন। সে বিবাহের সময় আমার নিজেরই যথেষ্ট ভয়ের কারণ ঘটেছিল। ভরতের অস্তিত্ব সম্পর্কে আমার কোনো খেয়ালই ছিল না। ভরতকে নিয়ে কি জটিলতার সৃষ্টি হয়েছিল তাও আমি জানি না। মহিম, তুমি বিশ্বাস করো আমি এই ভরতের ঘাতক? না মহারাজ, আমি বিশ্বাস করি না। এটা শুধু আপনাকে তোষামোদের কথা নয়। সিংহাসন অটুট রাখতে গেলে কিছু কিছু লোককে সরিয়ে দিতেই হয়। রাজনীতিতে মায়াদয়া অনেকটা আপেক্ষিক ব্যাপার। কিন্তু আমি আপনাকে বাল্যকাল থেকেই তো দেখছি। আপনার মন বড় কোমল মহারাজ। রক্তারক্তিতে আপনার একেবারেই রুচি নেই। কিছুটা থাকলে বরং আপনি নিষ্কণ্টক হতে পারতেন। ভরতের মতন সামান্য একটি প্রাণীকে হত্যার ব্যাপারে সম্মতি জানানো আপনার পক্ষে অসম্ভব। নিশ্চয়ই অন্য কোনো ষড়যন্ত্র ছিল, এবং ইঙ্গিতটা ছিল আপনার দিকে, যাতে এ ব্যাপারে কোনো তদন্ত না হয়। ভরতকে আর দেখিনি বটে, তাকে নিয়ে মাথাও ঘামাইনি। একবার শুধু ভেবেছিলাম যে সে কাছুয়ার সন্তান, রাজকুমারদের ভাতা পাবার অধিকারী নয়। তাই লেখাপড়া শিখে সে এ রাজ্য ছেড়ে চলে গেছে জীবিকার সন্ধানে। সেটা তো অস্বাভাবিক কিছু নয়। আহা, ছেলেটাকে কে মারল? এতদিন পর তা কি জানার আর কোনো উপায় আছে? শশীভূষণ মাস্টার আমার সম্পর্কে এই ধারণা করে রেখেছেন। পৃথিবীতে একজন মানুষই বা বিনা অপরাধে আমাকে খুনি ভাববে কেন? হঠাৎ আর একটা কথা মনে পড়ায় তিনি ব্যস্ত হয়ে বললেন, মহিম, মহিম, বঙ্গবাসী পত্রিকায় যিনি মাঝে মাঝে নিবন্ধ লেখেন, সেই শশীভূষণ সিংহ আর আমাদের মাস্টারমশাই কি একই ব্যক্তি? খুব সম্ভবত একই। ওই লেখায় মাঝে মাঝে ত্রিপুরার প্রসঙ্গ থাকে। কি সর্বনাশ! যদি কখনো এই কাহিনী লেখেন, লোকচক্ষে আমি হেয় হয়ে যাব। বঙ্গবাসী পত্রিকা ত্রিপুরা রাজ্যের শাসন ব্যবস্থার ছিদ্রান্বেষণে খুব উৎসাহী। জুম চাষ নিয়ে একবার কত বিদ্রুপ করেছিল মনে আছে? মহিম, মহিম, যেমন করে পারো শশীভূষণ সিংহকে খুঁজে বার করো। তার ভুল ভাঙাতেই হবে। এর এক সপ্তাহের মধ্যে সপারিষদ মহারাজ রাধাকিশোর চলে এলেন কলকাতায়। প্রথমেই জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে দূত পাঠালেন, কিন্তু কবি রবীন্দ্রবাবু বর্তমানে শিলাইদহে রয়েছেন। অচিরে তাঁর সঙ্গে দেখা হবে না। রবীন্দ্রনাথের মাধ্যমেই রাধাকিশোর কলকাতার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরিচিত হচ্ছেন। তিনি স্বয়ং কারুর সঙ্গে যোগাযোগ করতে সংকোচ বোধ করেন। সুতরাং রবীন্দ্রবাবুর ফেরার অপেক্ষায় থেকে তিনি অন্য কাজে মন দিলেন। মহিমকে তিনি সারাক্ষণ উত্ত্যক্ত করেন শশীভূষণ সিংহকে একদিন এই সার্কুলার রোডের বাড়িতে নিয়ে আসার জন্য। শশীভূষণের ঠিকানা সংগ্রহ করা কঠিন হল না। বঙ্গবাসী পত্রিকার কার্যালয় থেকেই পাওয়া গেল। চন্দননগরে পাকাপাকি বসতি নিয়েছেন শশীভূষণ। একটি স্কুল চালান, পত্রপত্রিকায় মাঝে মাঝে লেখালেখি করেন। জীবিকার জন্য ব্যবসা বাণিজ্য বা কোনো চাকরি গ্রহণ করেননি। জমা টাকা ব্যাংকে লগ্নি করেছেন। যা সুদ পান তাতেই স্বচ্ছন্দে সংসার চলে যায়।
ফটোগ্রাফি চর্চার বিলাসিতা আর নেই। শশীভূষণের বর্তমান চেহারায় আগেকার সেই ছিপছিপে সুদর্শন মানুষটিকে খুঁজে পাওয়া যাবে না। শরীর এখন ভারী হয়ে গেছে, কপাল প্রশস্ত হতে হতে পৌঁছে গেছে মাথার অর্ধেক পর্যন্ত, বাকি চুলে যেন পাউডারের ছোপ লেগেছে। বছর 2-1 আগে চন্দননগর স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে প্ল্যাটফর্মে আছাড় খেয়ে পড়ে যান, বাঁ পায়ের মালাই চাকি ঘুরে গিয়েছিল। সেই থেকে ওই পায়ে আর জোর পান না। একটা হাঙর মুখ ছড়ি তাঁর সঙ্গে থাকে সব সময়। চেহারায় পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানসিক পরিবর্তন ঘটে গেছে অনেকখানি। পা ভাঙা অবস্থায় যখন শয্যাশায়ী থাকতে হয়েছিল প্রায় 2-1 মাস, সেই সময় শশীভূষণ বারবার নিজের জীবন পর্যালোচনা করেছেন। তারই মধ্যে একদিন তার মনে প্রশ্ন জাগল, আচ্ছা, ভূমি সুতার জন্য আমি এমন পাগল হয়েছিলাম কেন? সমস্ত যুক্তিবোধ আর কাণ্ডজ্ঞান বিসর্জন দিয়ে আমি ভূমি সুতাকে পেতে চেয়েছিলাম, কিন্তু অর্থবল, সামাজিক প্রতিষ্ঠা, এমনকি জাতিভেদের সংস্কার ছাড়া ঔদার্য দেখিয়েও যে রমণীর প্রেম পাওয়া যায় না, তা কি আমি জানতাম না? এত কাব্য সাহিত্য পাঠ তাহলে বৃথা? বেশ কয়েক বছর ধরে আমি অবুঝ ছিলাম। বেচারি ভরতের চাল চুলো ছিল না, পিতৃ পরিচয়ও ছিল না, জীবনে স্থিরতা ছিল না। সে শুধুমাত্র পেয়েছিল ভূমি সুতার প্রেম। সেটুকুও সহ্য করতে পারিনি আমি। ভরতের সঙ্গে আমার স্নেহ, দয়া, মায়ার সম্পর্ক এক নিমেষে উবে গেল। সে হয়ে উঠল আমার দুচক্ষের বিষ। জীবনে আর তার মুখ দর্শন করব না বলে প্রতিজ্ঞা করেছিলাম। অথচ ভরতের কি দোষ ছিল? ভূমিসুতাকে তিনিও পাননি, ভরতও পায়নি। সেই ভূমিসুতাই যে নাম বদল করে থিয়েটারের অভিনেত্রী হয়েছে, সে খবরও একসময় জেনে গিয়েছিলেন শশীভূষণ। আমি 2টি সন্তানের জনক। আমার কোমল স্বভাবা স্ত্রী আমাদের এই সংসারটিকে সুশ্রী করে রেখেছে। পাড়া প্রতিবেশীরা আমাকে অতি ভদ্র রুচিবান গৃহস্থ হিসেবে জানে, কিন্তু আমার বুকের মধ্যে যে এখনো ভূমিসুতাকে পাবার তীব্র বাসনা ধকধক করে, তা কেউ টের পায় না। ভূমিসুতা অভিনীত একই নাটক আমি বারবার দেখতে গেছি, আর কোন অভিনেতা অভিনেত্রীর সংলাপ আমার কানে যায়নি। নাটকের কি কাহিনী তা আমি গ্রাহ্য করিনি। প্রথম সারির মাঝখানে দর্শকদের আসনে বসে আমি এক দৃষ্টিতে চেয়ে থাকতাম ভূমিসুতার দিকে। বারবার মনে হতো এই রমণীকে পেলে আমার জীবনটা অন্যরকম হয়ে যেতে পারত। এই শান্ত ভদ্র গৃহস্থ নয়, আমি হতে পারতাম এক উত্তম শিল্পী। থিয়েটারের রমণীদের কোনো না কোনো ধনী ব্যক্তি দখল করে রাখে। সেরকম কারোর রক্ষিতা হয়েও তাদের থাকে আর একজন গোপন পীড়িতের মানুষ। যেসব মঞ্চনারী কিছুটা তেজস্বিনী হয়, তারা একজনের অধীনে বেশি দিন থাকে না। মাঝে মাঝে বাবু বদলায়। সুন্দরী নৃত্য গীত পটীয়সীদের বারাঙ্গনা হওয়াই নিয়তি। শশীভূষণ গোপনে খোঁজখবর নিয়ে জেনেছিলেন, ভূমিসুতা ওরফে নয়নমণি কোন বড় মানুষেরই বশীভূত নয়। ভরত তার ধারে কাছে কোথাও নেই। কোন পুরুষই ভূমিসুতার কাছে ঘেঁষতে পারে না। একদিন শশীভূষণ শোয়ের শেষে মঞ্চের পেছনে গিয়ে দাঁড়িয়েছিলেন। ভূমিসুতাকে ঠিক কি বলবেন তা ভেবে যাননি। ভূমিসুতা,
আমাকে দেখে কিরকম ব্যবহার করবে সেটাই জানতে চেয়েছিলাম। অমর দত্ত স্টেজের খুব রমরমা, তার নায়িকা নয়নমণি সত্যিই বহু দর্শকের নয়নমণি। তার অঙ্গুলি হেলনে বহু পুরুষ ছুটে আসবে। এতদিন পর সুযোগ পেয়ে ভূমিসুধা অনায়াসেই আমাকে অপমান করে তাড়িয়ে দিতেই পারে। কিন্তু গ্রিন রুমের দরজার সামনে শশীভূষণকে দেখে ভূমিসুধা থমকে দাঁড়ালো। না চেনার ভান করল না, উদ্ধত ভঙ্গিতে মুখ ফিরিয়েও নিল না। আস্তে আস্তে বসে পড়ল হাঁটু গেড়ে। অঙ্গে জরির পোশাক, মুখে রাজনন্দিনীর মেকআপ, খোঁপায় মুক্তোর মালা জড়ানো। তবু শশীভূষণের পায়ের কাছে মাটিতে মাথা ঠেকিয়ে সে প্রণাম জানালো। শশীভূষণ কেঁপে উঠছিলেন, তার মুখ দিয়ে একটি কথাও বেরোয়নি। হঠাৎ চোখ জ্বালা করে উঠেছিল। এত কালের অবরুদ্ধ বাসনার বেগ তিনি সামলাতে পারছিলেন না। সেই অবস্থা ভূমিসুধার কাছ থেকে গোপন করার জন্য তিনি দ্রুত সেখান থেকে প্রস্থান করেছিলেন। তারপর থেকে শশীভূষণ ভাবতেন, চেষ্টা করলে ভূমিসুতার সঙ্গে দেখা করা যায়, সে অপমান করে ফিরিয়ে দেবে না। কিন্তু কিন্তু আমি তাকে কি বলবো, কি চাইবো তার কাছে? সে বিষয়ে কিছুতেই মনস্থির করতে পারেননি বলে শশীভূষণ আর ভূমিসুতার জন্য মঞ্চের পেছন দিকে যাননি, কিন্তু দর্শকের আসনে নিয়মিত বসতেন। পা ভাঙার সময় একদিন লাঠিতে ভর দিয়ে স্নানের ঘরে যেতে যেতে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি নিজের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, ওকে আমি কি বলবো? আয়নার মুখখানিতে 5 দিনের না কামানো খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি, চোখ দুটি ফোলা ফোলা, মধ্যবয়সের ছাপ অতি স্পষ্ট। আর মঞ্চে সেই নারী এখন যৌবনের প্রতিমূর্তি। শশীভূষণ বললেন, ওকে কি আমি এখন বলতে পারি এই স্ত্রী পুত্র কন্যা সমেত সংসার ছেড়ে আমি আমি তোমার কাছে চলে আসতে চাই? কিংবা এ সব রইল গোপনে গোপনে তুমি আমাকে তোমার শয্যার অংশীদার করে নাও। আয়নায় সেই মুখখানি হাসতে আরম্ভ করেছিল। কি অদ্ভুত অবাস্তব শোনাচ্ছিল কথাগুলি। একা একা বেশ কিছুক্ষণ তিনি হাসলেন। ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাওয়ার মতন সেই থেকে তার ভূমিসুতার ঘোর কেটে গেল। ভূমিসুতাকে নিয়ে আমি একটা স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন বেশি দিন টেনে নিয়ে যাওয়া যায় না। এই যে বয়স যে কাউকে ক্ষমা করে না। তারপর থেকে আর থিয়েটার দেখতে যান না শশীভূষণ, কোনো থিয়েটারই না। ঘোর কেটে যাবার পর মনে বেশ একটা প্রশান্তি এসেছে। ভরতকেও আমি ক্ষমা করে দিয়েছি। এখন একবার ভরতের সঙ্গে দেখা হলে তাকে বুকে জড়িয়ে ধরতাম। সত্যি সত্যি ওকে জড়িয়ে ধরতাম। কিন্তু ভরত কোথায় কোথায় সে? মহিম ঠাকুর যখন চন্দননগরে দেখা করতে এসে একবার মহারাজ রাধাকিশোরের কাছে যাবার জন্য অনুরোধ জানাল, শশীভূষণ সে প্রস্তাব হেসে উড়িয়ে দিলেন। তিনি বললেন, আরে না মহিম, আমি ছিলাম বর্তমান মহারাজের বাবার কর্মচারী, ইনি তখন ছিলেন রাজকুমার। আমার কাছে 2-4 বার পড়া জানতেও এসেছিলেন।
এক হিসেবে তিনি আমার ছাত্র, তখন তুমি বলতাম। এখন তার সামনে গিয়ে আপনি আজ্ঞে করে আমি কুর্নিশ জানাতে পারবো না। সেসব না হয় নাই করলেন, মহারাজ নিছক প্রথার ওপর জোর দেন না। আরে মহিম, তা বললে কি হয়? সিংহাসনের অধিকারীর একটা সম্মান তো অবশ্যই প্রাপ্য। এছাড়াও সব পর্ব আমার জীবন থেকে অনেকদিন চুকে গেছে, আর গিয়ে কি হবে? মহিম দেখা করার আসল কথাটাই জানালো না, শুধু বিনীতভাবে বলল, আপনি পত্রপত্রিকায় মাঝে মাঝে ত্রিপুরার প্রসঙ্গ লেখেন, তাতে মহারাজ বিশেষ সন্তুষ্ট। এখানকার অনেকেই তো ত্রিপুরা রাজ্য বিষয়ে বিশেষ কিছুই জানে না, মনে করে ওটা একটা পাণ্ডব বর্জিত দেশ। মহারাজ সেই বিষয়ে আলোচনা করতে চান, আর আপনার ওপর কখনো যদি অবিচার হয়ে থাকে মহারাজ তারও প্রতিকার করবেন। অবিচার যদি কিছু হয়েও থাকে, মহারাজ এতদিন পর তার কি প্রতিকার করবেন? তাছাড়া অবিচারের প্রশ্নও ওঠে না। মহারাজ বীরচন্দ্র মানিক্যের কাজে আমি স্বেচ্ছায় ইস্তফা দিয়েছিলাম, কেউ আমাকে বাধ্য করেনি। আপনি বর্তমানে কোনো কর্মে তো যুক্ত নন। আমাদের রাজ সরকার থেকে কেউ অবসর নিলে তাকে মাসোহারা দেওয়ার ব্যবস্থা আছে। মহারাজ সে ব্যাপারেও ঈশ্বরের আশীর্বাদে আমি পৈতৃক সম্পত্তির যা ভাগ পেয়েছি, তাতেই আমার বাকি জীবন কেটে যাবে। আমার প্রয়োজনও তেমন বেশি নয়। তুমি বোধহয় জানো না, ত্রিপুরায় যে আমি শিক্ষকতা করতে গিয়েছিলাম, সেটা জীবিকার জন্য নয়, সেটা ছিল আমার শখ। মহারাজকে বলো, রাজ্যে তো গরিব দুঃখীর অভাব নেই। আমাকে যা দিতে চান তা যেন তিনি ওদের মধ্যে বিলিয়ে দেন। মহিমের কাছে সব বৃত্তান্ত শুনেও রাধাকিশোর নিরস্ত হলেন না। তিনি বললেন, শশীভূষণ মাস্টার যদি না আসতে চান, আমি যাব তার কাছে, তোমরা সেই ব্যবস্থা করো। কিন্তু সেটাও সম্ভব নয়। একজন রাজার পক্ষে অনাহুতভাবে কোনো প্রাক্তন কর্মচারীর বাড়ি যাওয়া একেবারেই শোভা পায় না। তাছাড়া শশীভূষণ থাকেন ইংরেজ রাজত্বের বাইরে, ফরাসডাঙ্গায়। হুট করে সেখানে যাওয়াটা সুনজরে দেখবে না ইংরেজ সরকার। যত ছোটই রাজ্য হোক, তবু রাধাকিশোর সেখানকার স্বাধীন রাজা তো বটে। ফরাসি এলাকায় যেতে হলে তার মান মর্যাদা সহকারেই যাওয়া উচিত। মহিম নিজ বুদ্ধি বলে এরপরেও উভয়ের সাক্ষাৎকারের একটা ব্যবস্থা করে ফেলল। শশীভূষণ বঙ্গবাসী পত্রিকার কার্যালয়ে মাঝে মাঝে রচনা জমা দিতে আসেন। সেখানে কিছু সাহিত্যিকের সঙ্গে বেশ গল্পগুজবও হয়। একদিন সন্ধ্যাকালে বঙ্গবাসী দপ্তর থেকে বেরিয়ে শশীভূষণ দেখলেন সামনের রাস্তায় দাঁড়িয়ে আছেন মহিম। পাশের একটি জুড়ি গাড়িতে মহারাজ রাধা কিশোর উপবিষ্ট। রাজারা কারুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন না। রাধা কিশোর গাড়ি থেকে নেমে সসম্মানে হাত জোড় করে বললেন, নমস্কার মাস্টার মশাই। হ্যাঁ, নমস্কার নমস্কার। মহারাজের জয় হোক। আপনার সর্বাঙ্গীন কুশল তো? মাস্টার মশাই, আগে আপনি আমায় তুমি বলে সম্বোধন করতেন। আমি কিন্তু সেই আগের রাধাকিশোরই আছি। বলছি যে আপনারা দুজনে গাড়িতে উঠে কথা বলুন বরং। একটু ইতস্তত করে শশীভূষণ উঠে বসলেন। তারপর বললেন, আসলে আমাকে গঙ্গার ওপারে গিয়ে ট্রেন ধরতে হবে, হাতেও আর বেশি সময় নেই। চলুন, আপনাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। আহা, তার প্রয়োজন হবে না। কিন্তু মহিম, তুমি মহারাজকে এখানে নিয়ে এসেছো, গুরুতর কোনো কারণ ঘটেছে নাকি? নতুন সংখ্যা বঙ্গবাসী আমরা আজই সকালে পড়েছি। সম্পাদকীয়তে তীব্র কষাঘাত করে লেখা রয়েছে, ইংরেজ পলিটিক্যাল এজেন্টের কাছে মহারাজ মাথা বিকিয়ে দিতে যাচ্ছেন। সেই লেখা পড়ে মহারাজ কিন্তু খুবই উদ্বিগ্ন। অভিযোগ একেবারেই সত্য না। শোনো মহিম, এ পত্রিকার সম্পাদকীয় আমি রচনা করি না।
আর সম্পাদক মশাই আমার মতামতে প্রভাবিতও হবেন না। এ ব্যাপারে আমার কোনো হাত নেই। তবে সম্পাদকের এটুকু উদারতা আছে, তিনি আমার রচনায় হস্তক্ষেপ করেন না। আমি স্বাধীনভাবে ভিন্ন মত প্রকাশ করতেই পারি। মহিমকে কথাগুলো বলে তারপর শশীভূষণ রাধাকিশোরের দিকে তাকিয়ে বললেন, মহারাজ, আমি নিজে কখনোই ত্রিপুরার বিরুদ্ধে কিছু লিখব না। এই ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। শুধু ত্রিপুরার নুন খেয়েছি বলেই নয়, ওই রাজ্যটি আমার ভারী পছন্দের। সেখানকার বিভিন্ন সম্প্রদায়ের সরল আন্তরিক ব্যবহার আমাকে বরাবর মুগ্ধ করেছে। এতগুলি জাতি, এতগুলি ভাষা, তবু সবাই কেমন মিলেমিশে আছে। এমন দৃষ্টান্তই বাহার কোথায়? মাস্টার মশাই, আপনার মনে কোনো ক্ষোভ নেই তো? ক্ষোভ? না, সেরকম কোনো কারণ তো ঘটেনি। তাছাড়া এই বয়সে এসে আমি মনে কোনো ক্ষোভই পুষে রাখিনি। মহারাজ রাধাকিশোর, আমি কথা দিচ্ছি, আমার দ্বারা ত্রিপুরার কোনো অপকার কখনো হবে না। এবার গাড়ি থামাতে বলো, আমি নেমে যাই। ভরত হত্যার প্রসঙ্গ তখনও রাধাকিশোর তুলতেই পারলেন না শশীভূষণের সামনে। তিনি নেমে যেতে চাইছেন। মহারাজ হয়ে রাধাকিশোর তো বারবার ছুটে আসতে পারবেন না শশীভূষণের কাছে। তবে কি তাঁর কৈশোরের মাস্টার মশাইয়ের কাছে তিনি হত্যাকারী হিসেবেই থেকে যাবেন? এই ভুল ভাঙাবার সুযোগটুকুও পাবেন না? ভরত যে জীবিত তা কি জানতে পারবেন রাধাকিশোর মাণিক্য? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন 22তম পর্ব। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, গল্প পাঠে স্পন্দন দাস এবং দেবশ্রী মুখার্জি, বিবেকানন্দ প্রসূন দাস, সরলা শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, রবি সৌমেন চক্রবর্তী, নিবেদিতা দেবলীনা পল, মহেন্দ্রলাল নরেন ভট্টাচার্য, মহিম শুভায়ন রয়, রাধাকিশোর সৌম্য চ্যাটার্জি, শশীভূষণ রূপন দাশগুপ্ত এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।